আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আলোচনা অংশগ্রহণ করার জন্য উপস্থিত জাকপার সভাপতি জনাব খন্দকার লুৎফুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের শহীদ 2 লাখ মা বোনের সংগ্রামে
বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু সর্বশেষে আজকে ন্যাশনাল পিপলস পার্টি নেতৃবৃন্দ তারা আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, সেই জন্য নেতৃবৃন্দকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর। জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই সভার সভাপতি সহ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন, নাম উল্লেখ করলে 2 মিনিট চলে যাবে, সময় সংক্ষিপ্ত। আমি কারণ মেনশন করার মতো কিছু বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর, বিজয়ের 50 বছর আমরা পার করছি। 50 বছরে সরকার উন্নয়নের অনেক গল্প শোনাচ্ছে, পাশাপাশি আমরা সবচেয়ে গতকাল রাতে আরেকটি চমক সবাই দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ প্রধান সহ র্যাব, বাংলাদেশের আরেকটি এলিট ফোর্সেস আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে বিভিন্ন বাহিনী থেকে দক্ষ চৌকস অফিসারদেরকে নিয়ে যে বাহিনীকে ফর্ম করা হয়েছে, র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের সহ 7 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এবং 2 জনের হচ্ছে তো আপনার ওখানে ঢুকতেই পারবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চমক না, স্বাধীনতার 50 বছরের বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে আমাদেরকে মিয়ানমার, উত্তর কোরিয়া, চায়নার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাতারে নিয়ে গেছে। 3টে দেশের কয়েকটা প্রতিষ্ঠান এবং কিছু ব্যক্তির বিরুদ্ধে স্যাংশনটা এসেছে। সেখানে বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশটা পেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা, এখানে অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, যে তাদের অন্যতম স্বপ্ন ছিল যে একটা শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে 50 বছরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। বর্তমানে এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছে, তাদেরও একটা বড় ভূমিকা ছিল, কিন্তু এটাই দুর্ভাগ্য যে সেই দলটি আবার মুক্তিযুদ্ধের চেতনাকে পদে পদে পুনর্জিত করেছে। আমি একাধিকবার বলেছি এখানে আজকের আলোচনার অন্যতম একটি বিষয় খালেদা জিয়ার সুচিকিৎসা এবং জিয়াউর রহমানের ভূমিকা। আমি এর আগে একটা প্রোগ্রাম করেছি, বেগম খালেদা জিয়াকে আমার এই অল্প বয়সের দুটো দৃষ্টিকোণ থেকে আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং সেটি করব। একটা হচ্ছে যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে আপোষহীন ভূমিকা, এখানে আমাদের ভাই বলেছেন, মনি ভাই বলেছেন যে শেখ হাসিনা লালদিঘির মাঠে ঘোষণা দিয়েছেন যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু তারপরে আবার তারাই গিয়েছে, জাতীয় বেঈমান হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া যান নাই, যেখানে তিনি এই আপোষহীন একটা উপাধি পেয়েছেন। তারপর একটা অনন্য নথি, সেইটা যারা সচেতন রাজনীতিবিদ, যারা একটু পড়াশোনা করে রাজনীতি করেন, দেশ বিদেশের বিভিন্ন ঘটনা জানেন, তারা জানবেন যে বিভিন্ন বিদেশি শক্তির কাছে নত করে তিনি ক্ষমতায় থাকতে চাননি, যে কারণেই তাকে ক্ষমতায় থাকা অবস্থায় নানাভাবে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ডিস্টার্ব করেছে, বিভিন্ন হামলা অঘটন দেশে ঘটিয়েছে। একটা ঘটনার কথা আমি বলেছিলাম, এদেশে যখন 64 জেলার বম্বিং হয়েছিল, সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিং এ পা রেখেছিলেন। কিন্তু এগুলো আন্তর্জাতিক নানান সমীকরণ আছে, কিন্তু সেখানে তার একটা গুণ যে তিনি দেশের স্বার্থকে বিকিয়ে দেন নাই ক্ষমতায় থাকতে। আমাদের প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে বলেছিল, আপনারা সবাই শুনেছেন, যে 2001 সালে গ্যাস ভিত্তিক চুক্তি করে বা গ্যাস দিতে রাজি হইলে বিদায় ক্ষমতা আসেনি। স্বাভাবিক সেন্সে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে তাহলে আপনি কি এমন দিয়েছেন যে আপনাকে পরাপর 3 টার্ম তারা ক্ষমতায় রাখছে। সুতরাং সেই জায়গায় এই প্রশ্নগুলো করতে হবে। বাংলাদেশ এখন শুধুমাত্র বেগম খালেদা জিয়া আপনার মৃত্যু পথযাত্রী না, বাংলাদেশ মৃত্যু পথযাত্রী। এখন নির্বাচন কমিশনার বলছে না গণতন্ত্র এখন আইসিইউ, নির্বাচন লাইফ সাপোর্ট, নির্বাচন কমিশন তো হচ্ছে কমিশনার, শুধু কমিশনার না, 4 জন রাষ্ট্রপতির সাথে কাজ করেছেন। বাংলাদেশের এই আমরা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি,
একজন মুক্তিযোদ্ধা। সুতরাং সেই জায়গা থেকে আমরা অনেকদিন ধরে কথা বলছি, আপনারাও কথা বলছেন। খালেদা জিয়ার বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে শুধু দেশে না, বিভিন্ন বিদেশ থেকেও তো আপিল করছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের আলোচনা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের এমপিরা চিঠি দিচ্ছে, এখানকার আমাদের বিদেশি বন্ধুরাও বলছে সরকারকে। কিন্তু সরকার তো, তারা তো কোনো নৈতিক সরকার না, জনগণের প্রতি দায়বদ্ধ সরকার না, তারা তাদের প্রধান প্রতিপক্ষ, যারা মাঝের প্রতিপক্ষ বিএনপি। সুতরাং কোনোভাবে তো বিএনপিকে স্পেস তারা দিতে যাবে না। যেখানে তারা ভাবছে খালেদা জিয়া বিএনপির একটা ইউনাইটেড সিম্বল, সব নেতা কর্মী এক ঐক্যবদ্ধ প্রতীক। সুতরাং তাকে যদি এইভাবে রাখা যায়, মানে অসুস্থ বেড়ে, তাহলে তো বিএনপিকে দুর্বল করা যাবে, তাহলে আন্দোলন সংগ্রামে বিএনপিকে মাঠে নামানো যাবে না। এইভাবে তারা খালেদা জিয়ার চিকিৎসা বঞ্চিত করে একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, এবং সেটা আমরা একাধিকবার বলেছি যে আমরাও সন্দেহ করছি যে ডাক্তাররা বলছে তার ওষুধের ডোজ এদিক সেদিক করে এইভাবে একটা সুস্থ মানুষকে এইভাবে একেবারে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিনা, যেটা বিদেশে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে যাবে, যে কারণে তারা বিদেশে নিতে দিচ্ছে না। চিকিৎসা পাওয়া যারা বলছেন যে মানবিক হতে, কিসের মানবিকতা আশা করবেন? একটা অমানবিক সরকারের কাছ থেকে আপনারা মানবিকতা আশা করবেন, এটা হয় না। একটা মৌলিক অধিকার, এটা আইনগত অধিকার, একটা মানুষ চিকিৎসা পাবে, সাংবিধানিক অধিকার। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ফোকাস করা উচিত যে আইনের দোহাই দিয়ে যে সরকার ক্ষমতা আছে, এরাই সবচেয়ে বেআইনি কাজ করেছে, এরাই সবচেয়ে আইন বহির্ভূত কাজ করেছে। একটা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল থেকে গোয়েন্দা সংস্থাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে এই সরকারকে আইনের রক্ষা করছে না। এখানে আমার ভাই এসেছেন, আরো অনেক আন্দোলন সংগ্রামের জাতীয় নেতৃত্ব আছেন। আমরা একটা কথা বলবো যে এখন এই সরকার নানাভাবে আমাদেরকে বিভক্ত রাখছে, একে ওর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, একে ওর বিরুদ্ধে সন্দেহ তৈরি করছে। ও বলছে সরকারের লোক, ও বলছে ডিজিএফআই লোক। এইভাবে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না, আমাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না। অনেক হয়েছে, কয়েক বছর তো আন্দোলন করেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দাবি করেছি। এখন আমাদের মূল দাবির জায়গায় আসেন। মূল দাবি হচ্ছে এই যে দুটো ভুয়া ভোট ডাকাতি নির্বাচন হয়েছে, এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চলছে, যেখানে ভিন্ন মতের মানুষ দমন পীড়নের শিকার, আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পেয়েছে। আলটিমেটলি তো এই নিষেধাজ্ঞা সরকারের উপরে এসেছে। এর আগে অল দ্য প্রাইম মিনিস্টার একটা ডকুমেন্টারি হয়েছে না, আল জাজিরা, এই সরকার আন্তর্জাতিকভাবে একটা মাফিয়া সরকার হিসেবে স্বীকৃত। আমরা যারা গণতন্ত্রকামী, তাদেরকে যার যার জায়গা থেকে এখন রাস্তা নামতে হবে, আমাদের ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, মানবাধিকারের দাবিতে। এই দাবিতে রাস্তায় নামবে, তাহলে মুক্তি হবে। বন্দি শুধু খালেদা জিয়া, আরো তো অনেক নেতা কর্মী বন্দী আছেন। ইলিয়াস আলীর মতো দুটো ছাত্র নেতা গুম হয়ে গেছেন বাংলাদেশ থেকে। এগুলো 86 জনের, গতকালকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল, হিউম্যান রাইটস ওয়াচ 86 জনের আপনার খোঁজ চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গুম করেছে সরকার বিএনপির আন্দোলন দুর্বল করার জন্য। একজন ঢাকার নেতা, আরেকজন তুখোর ছাত্র নেতা বিএনপিকে দুর্বল করার জন্য গুম করেছে। তো সরকার তো সহজে ফেরত দেবে না, বাধ্য করতে হবে তার জন্য আমাদের নন ভায়োলেন্ট এবং পিসফুল কর্মসূচিতে নামতে হবে। আমি বিশ্বাস করি আজকে প্রশাসন থেকে শুরু করে সরকারি দলের মধ্যেও অনেকটা পরিবর্তন। তারাও চাচ্ছে না যে এই সরকার এইভাবে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে বাংলাদেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা শুধুমাত্র বক্তব্যই দিচ্ছি, প্রেস ক্লাব কিংবা ইনডোর আলোচনায় রাস্তাঘাটে আমরা নামতে পারছি না। আমরা যদি নামা শুরু করি, সাধারণ মানুষ আমাদের দিকে আসবে। কিন্তু আরেকটা কথা বলে শেষ করবো, অনেক বক্তারা আছেন রাজনৈতিক ইস্যুর পাশাপাশি আপনার সোশ্যাল ইস্যু, জনসম্পৃক্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন, সেইটার ইস্যুতেও জনগণকে সাথে নিয়ে যাবেন। নাহলে জনগণ ভাবে যে এরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই আন্দোলন সংগ্রাম, অথচ তেলের দাম বাড়ে, এই যে আপনার বিভিন্ন অঘটন ঘটে। কালকে দেখেছে একটা ভূমিহীন মেয়ে চাকরি পেয়েছে, তার চাকরি হবে না। এই বাংলাদেশের নাগরিক ভূমি না থাকার কারণে চাকরি হবে না, এটা তো হতে পারে না। এই সব ইস্যুগুলোকে আমরা কেন অ্যাড্রেস করছি না? প্রধানমন্ত্রী সরকার তো সে কি ক্রেডিট নেয় মানবতার মা হিসেবে যে প্রধানমন্ত্রীর নির্দেশে তার চাকরি হচ্ছে। একটা মেয়ে, একটা জেলার, বরিশাল জেলার একটা মেয়ের চাকরি হচ্ছে যদি প্রধানমন্ত্রীর নির্দেশ থাকে, তাহলে বাকি যে মন্ত্রীরা, এমপিরা, সরকারি কর্মকর্তা, তারা আছে কি করতে? এইভাবে ভাওতাবাজি দিয়ে তারা দীর্ঘদিন জনগণকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন জনগণের চালাকি, ভাওতাবাজি ভণ্ডামি বুঝতে পারছেন। এবং জনগণ একটা প্রতিকার চায়। তার জন্য আজকে যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইন যারা পরবর্তীতে ক্ষমতা আসবে, মাফিয়াদের পতন তারা বাতিল করবে কিনা, আজকে যে র্যাবকে নিয়ে প্রশ্ন উঠেছে,
সেই র্যাবকে বিলুপ্ত করবে কিনা সেই সব বিষয়ে জনগণের সামনে তাদেরকে বক্তব্য উপস্থাপন করা উচিত। র্যাব, পুলিশ, সেনাবাহিনী আপনার আমার জনগণের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে প্রদান হয়, কাজে তারা তো আমাদের জনগণের জন্যই কাজ করবে। তারা আজকে একজন কর্মকর্তার বক্তব্য দেখলাম, র্যাবের অতিরিক্ত পরিচালক, তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, বলছেন যে আপনার দেশের জন্য মানবাধিকার লঙ্ঘন করতে হলে আমরা করবো। কি বিরক্তপূর্ণ কথা! আরে ভাই, আপনি যদি দেশের জন্য কাজ করেন তাহলে মানবাধিকার লঙ্ঘন করতে হবে না, মানবাধিকার সুরক্ষা দেবেন আপনি। এই সমস্ত যথেষ্টপূর্ণ কথা আপনি বলবেন না। সময় বেশি নাই, যারা এই সমস্ত কাজ করেছেন আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা করেছে, এখন আপনাদের নিজের বাহিনী থেকেও শুরু হয়ে যাবে কিন্তু। তাই সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারী সমস্ত বাহিনীকে বলতে চাই, জনগণের কাতারে এসে দাঁড়ান, বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে সামিল হন, গণতন্ত্রের ফিরিয়ে আনার আন্দোলনে সামিল হন, আইনের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনাদেরকে জনগণের কাতারে সামিল হতে হবে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন ঢাকা মহা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, আমাদের জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম। আজকে এই সভার সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, উপস্থিত আছেন আমাদের আজকে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, 60-এর দশকের যুগল ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন এখানে মুক্তিযুদ্ধের বীর সেনানী, আমাদের কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়ান ইব্রাহিম বীর প্রতীক, উপস্থিত আছেন 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আজকে সবাই খুব ভালো বলেছেন। আজকের এই সবাই এসে আমি উপকৃত হয়েছি আপনাদের মূল্যবান কথা শুনে। সমবেত বন্ধুগণ, এমন একটা অবস্থায় আমরা আছি, প্রথম কথাটা যেটাই বলবো, দয়া করে কেউ হতাশ হবেন না। হতাশ হবে এখন আওয়ামী লীগ, হতাশ হবে আওয়ামী লীগের সাথে যারা আছে তারা, কারণ একে একে তাদের সবকিছুই ডুবে যাচ্ছে। এই ভাই কথা বলেন না প্লিজ। একে একে তাদের সব ডুবে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো, আপনাদের কাছে বলি, ইতিহাস থেকে আমরা বলি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এই কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। এই ছেলেরা, 2007 সালে ষড়যন্ত্রকে আমরা রুখতে পারি নাই। 2014 সালে এই সরকারকে বিতাড়িত করার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেও আমরা কিন্তু পারি নাই। 2018 সালে এই সরকারকে কোন ঠাসা করার পরেও ফাইনালি কিন্তু তাকে আমরা বিদায় করতে পারি নাই। তাই ওই যে বললাম, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বর্তমান সরকার এটা ডুবে গেছে, ডুবে গেছে। একে ভাসানোর জন্য আবার বহুরকম ষড়যন্ত্র, বহু কারসাজি, বহু কিছু হবে, কিন্তু কোন অবস্থাতেই এইবার কিন্তু আর ভুল করলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই কারণে মনে রাখতে হবে,
যা আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা আটকে রেখেছে, তাকে তারা ছাড়ছে না, কারণ তারা ভয় পায়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে ভয় পায়, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। সেই কারণেই তারা কোন অবস্থাতেই জেল থেকে তারা মুক্তি দিচ্ছে না, তার চিকিৎসার জন্য কোনো সুযোগও তারা দিতে চাচ্ছে না। অর্থাৎ জনগণ থেকে, দল থেকে, দেশের মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, যাতে এই আন্দোলনের চূড়ান্ত নেতৃত্ব বেগম খালেদা জিয়া না দিতে পারে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে তার অবর্তমানে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মহাসচিব, প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আজকের এই গণতান্ত্রিক আন্দোলন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ষড়যন্ত্র হবে, কিন্তু আমাদেরকে খুব দৃঢ়ভাবে এবার কিন্তু আর হারার কোনো সুযোগ আমাদেরকে দিতে দেওয়া যাবে না। ও অলরেডি হেরে গেছে। এই যে মুরাদ, ডাক্তার মুরাদ কর্মকর, এরা যে আগুন জ্বালাইছে, এই আগুনের চোটেই সে হাসিনা বিদায় নেবে। ওই যে বললো না প্রশাসন, নূর খুব ভালো বক্তব্য দিছে। আমরা যদি প্রত্যেকটা তার কথাগুলো আমরা অনুধাবন করতে পারি, তাহলে সেখানে কিন্তু মেসেজ আছে। আজকে এই যে প্রশাসন, অর্থাৎ আজকে প্রশাসনে অন্য যারা আছে তাদেরকেও বুঝতে হবে আওয়ামী লীগ কিন্তু ডুববে, কিন্তু তখন কিন্তু সব দায় দায়িত্ব এই বিরোধী শহীদের কাঁধে দিয়েই আওয়ামী লীগ আবার ভাসতে চাবে। কাজে আপনারা প্রশাসনে যারা আছেন, এই ছেলেরা প্রশাসনে যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আপনারা সেই দায় দায়িত্ব নেবেন কিনা এই পচা দুর্গন্ধ ফ্যাসিস্ট সরকারের পতনের দায়িত্ব আপনাদের কাছে নেবেন কিনা? এই দেশে এই সেনাবাহিনী, এই পুলিশ, এই প্রশাসনের বিশাল ভূমিকা আছে মুক্তিযুদ্ধে। এই দেশ গড়ায় অসংখ্য অসংখ্য আপনাদের জীবন দিতে হয়েছে, তারপরেও কিন্তু আপনারা এই দেশকে গড়ে তুলেছেন, দেশকে স্বাধীন করার ভূমিকা আপনারা রেখেছেন। আজকের এই পুলিশ, আজকের এই বাহিনী, আজকের প্রশাসন, আজকের দখলদার সরকারের পক্ষে থেকে আজকে নিজেদের কালিমা লাগবেন কিনা, নাকি এই কালিমাকে বুঝবেন, এই মুহূর্তে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই লড়াই আমাদের একার লড়াই না, এদেশের বাংলাদেশের সাধারণ মানুষের লড়াই। আপনার কি সাধারণ মানুষের পক্ষে থাকবেন? আপনার কি গণতন্ত্রের পক্ষে থাকবেন, নাকি আপনার স্বৈরতন্ত্রের পক্ষে থাকবেন? আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বেগম খালেদা জিয়ার অপরাধ কি? বেগম খালেদা জিয়া অপরাধ, বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই, অন্যের কাছে মাথা নত করেন নাই, এখনো করছেন না। এটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আপনারা বলেছেন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভূমিকা। আরে ভাই, জিয়া রহমান না থাকলে স্বাধীনতার ইতিহাসই থাকে না। 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত জিয়া 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 জিয়াকে বাদ দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না, সেটা গল্প হবে, উপন্যাস হবে। তাই আজকে সেই জিয়া রহমানের নাম যারা বাদ দিতে চায়, তারা মুক্তিযুদ্ধকে তারা কিভাবে স্বীকার করে, কি চিন্তা করে, তাহলে সেই প্রশ্ন আসবে। এর আগে বহুবার বলেছে এটা। পাকিস্তান বলেন, এই আওয়ামী লীগ, এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে, এখানে জিয়াউল ইব্রাহিম আরো ভালো বলতে পারবেন, এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে পাকিস্তানের সাথে সেই সময় কনফেডারেশন করতে চেয়েছে যুদ্ধ চলাকালীন। কাজে ওই সমস্ত ইতিহাস বলতে চাই না। আজকে বাস্তবতা যেটা দাঁড়িয়ে আছি, হতাশ হবেন না প্লিজ। হতাশ হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই আমরা বিশ্বাস করি যে এই সময় আমাদের নেতা তারেক রহমান
রহমান, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমাদের সিনিয়র আজকে বিরোধী দল গণতন্ত্র বনা যত রাজনৈতিক দল আছে, এমনকি বলবো আজকে এখনো আওয়ামী লীগের সাথে যে সমস্ত রাজনৈতিক নেতারা বিভিন্ন কারণে রয়ে গেছেন, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় যা ভুল হওয়ার হয়েছে সেগুলো মাপছে, আবার জনগণের কাতারে চলে আসেন। নারায়ণ ভাই দুঃখ করে বলে ভাবছিলেন যে এই নির্বাচন আমি আমার ভোট দিতে পারি নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে আমার ওই ক্যাসিনোর কারণে আপনার ভয় লাগাইছে, আপনি আবার চলে গেছেন। এখনো সময় আছে, আপনার একটা বিশাল আন্দোলনের একটা ঐতিহ্য আছে, তার সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, এই জাসদ ৭২ থেকে ৭৫ পর্যন্ত কি করেছিলেন, কেন জন্ম দিয়েছিলেন, কাজী বলবো এখনো সময় আছে। এই কালিমার আর নিজের কাজে নিয়ে না। এই সরকার পতন এটা ডুবে গেছে। আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে একটা গল্প বলতেন, গত নির্বাচনের আগেও বলছেন, আমি বলবো যে আজকেও যেন উনি বলেন যে জমে ধরে গেছে, আর উত্তরে যান দক্ষিণে যান, বারবার ঘুরে লাভ হবে না, জমে ধরে বানাইছে। এইবার যাতে জম থেকে আর না ছুটতে পারে, আমাদের কোনো ভুল করা যাবে না, এটা মনে রাখবেন। আর যারা নেতৃত্বে আছেন তারা নিশ্চয়ই এত বেকুব না, এত ভুল করবে বারবার, এটাও আমরা আশা করি। তাই আমরা সবাই আসেন আজকের আগামী দিনে এই দেশটাকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য একটা কথা মনে রাখবেন, গণতন্ত্র বাঁচাতে হবে, আবার এই ফ্যাসিস্ট সরকারকেও উৎখাত করতে হবে। লড়াইটা বড় কঠিন, কাজেই এই লড়াই আমাদেরকে জয়লাভ করতে হবে। আমরা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি, এখনো করছি। ভাই সেই পাকিস্তান আমল থেকে বারবার বলে আসতেছি, দুঃসময় আর কাটতেছে না, কাজে দুঃসময় কাটানোর জন্য একেবারে ফাইনালি চিন্তা করতে হবে এবং সামনের দিকে সেইভাবে এগোতে হবে। শুধু ক্ষমতাটাই মূল না, আজকে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের, এই সমস্ত বিদেশি তাবেদারদের মূলোৎপাটন আমরা কিভাবে করতে পারি সেই চিন্তা করতে হবে। এবং সেই চিন্তা করে আমি বিশ্বাস করি এইখানে যারা রাজনীতিবিদ যারা বসে আছেন, এর বাইরেও দেশে আরো যারা আছেন, আপনারা যে যেখানে পারেন সবাই সাথে কথা বলেন, সবাইকে বলেন ভাই এটা আমাদের একার বেগম খালেদা জিয়ার লড়াই না, একা বিএনপির লড়াই না, এটা আমাদের দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই, আমার স্বাধীনতাকে রক্ষা করার লড়াই। সেই কারণে আসুন যে যেখানে আছেন আমরা রাজপথে নেমে আসি, এই সরকারকে বলি এনাফ ইজ এনাফ, এবং প্রশাসন অন্য সরকার যেখানে যারা আছে আর তাদেরকেও যাতে বলি ভাই বেনজিরের মতো অবস্থায় আপনি যাবেন না, এটা দেশের জন্য কলঙ্ক, আমাদের জন্য কলঙ্ক। কাজে তাদেরকেও বলবো, ওই যে নামটা বললাম বেনজির, ওনাদেরকেও বলবো আপনারাও চিন্তা করে দেখেন কোন দিকে যাচ্ছেন। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে আমরা পতন ঘটাবো, গণতন্ত্রকে রক্ষা করব, স্বাধীনতাকে রক্ষা করব, বেগম খালেদা জিয়াকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন লক্ষ্মীর গণ আন্দোলনের মহানায়ক সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তরের আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। জনাব আমানুল্লাহ আমান। আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি, বিদেশে চিকিৎসার দাবিতে এবং স্বাধীনতা যুদ্ধে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, একজন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইনজীবী, একজন জনপ্রিয় নেতা, এইচপিপির চেয়ারম্যান এবং আজকের সভার সভাপতি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি সবসময় সামনের কাতারে থাকেন, জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, 60-এর দশকে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে সারা বাংলাদেশের একজন প্রখ্যাত ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা এবং শতাধিক মামলার আসামি, একটা দলের মহাসচিব, সেই সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কল্যাণ পার্টির সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা, স্পষ্টভাষী জনাব মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক। উপস্থিত আরেকজন সাবেক ছাত্রনেতা, আমাদের অনুসরণীয় সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মুস্তফা জামাল হায়দার। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির সম্মানিত সদস্য সচিব এবং সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম। আরো উপস্থিত অনেক নেতৃবৃন্দ, তার মধ্যে একটু আগে আমারই আদরের ছোট ভাই ডাকসুর সাবেক হয়ে গেছে, সাবেক ভিপি জনাব নূর। উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে অনেক বক্তৃতা হয়েছে, আমরা শুনলাম বক্তব্য। স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রামে যে তার অবদান, সেই সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বললেও শেষ হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ছিলেন একজন সেক্টর কমান্ডার, ছিলেন একজন বীরুত্তম, ছিলেন একজন সেনাপ্রধান, ছিলেন একজন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, ছিলেন একজন এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ছিলেন একজন বাংলাদেশের মানুষের নিরাপত্তা দানকারী। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন রণাঙ্গনের মুক্তিযুদ্ধ করেছেন, তখন আজকের বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন গ্রেফতার অবস্থায় ছিলেন। আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কুকুকে নিয়ে ইতিহাস সকলেই জানেন। সেই 50 বছর পূর্বে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন তার 2 সন্তানকে নিয়ে, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে, আরাফাত রহমান কুকুকে নিয়ে,
আজকেও দেখুন আপনারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কারাগারেই রয়েছেন, বিনা চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, জোর করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যিনি কারাগারে ছিলেন সেদিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান, আজকে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, আজকে তিনি বিদেশে রয়েছেন, তাকে আসতে দেওয়া হচ্ছে না। এবং তার অনুপস্থিতিতে বারবার অনেক মামলা দিয়েছে এবং মিথ্যে সাজা দিয়েছে। এই বর্তমান স্বৈরাচারকেও হার মানিয়েছে সেই নব্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আজকের এই অবস্থা সৃষ্টি করেছে। মানবাধিকারের কথা বলছেন, একটু আগে নূর বলে গেল মানবাধিকার কোথায়? যে মামলায় মিথ্যে সাজা দিয়ে আটকে রেখেছে, চিকিৎসার ব্যবস্থা করছে না, বিদেশে যেতে দিচ্ছে না, এরকম বহু মামলায় বহু আসামি আজকে জামিনে রয়েছে, বিদেশে যাচ্ছে, চিকিৎসা করছে। আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকে বিদেশে চিকিৎসা করছে। আজকেও রওশন এরশাদ বিদেশে রয়েছে চিকিৎসা দিয়ে, ওবায়দুল কাদের গিয়েছেন, মোহাম্মদ নাসিম গিয়েছেন, সারা খাতুন গিয়েছেন। এবং আজকে যে অবৈধ প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, মিডনাইটের প্রধানমন্ত্রী এবং নিশিরাতের প্রধানমন্ত্রী, আগের রাতের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনিও বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেতে পারছেন না, কারণ ওই যে পুরনো শহরে যে জেলখানাটি ছিল, সেখানে স্লো পয়জনের মধ্য দিয়ে তার যে পরিস্থিতি সৃষ্টি করেছে, আজকে যদি তার চিকিৎসা হয় বিদেশে, তাহলে শেখ হাসিনা সহ এই সরকারের অনেকেই ধরা পড়ে যাবে। আজকে লজ্জাস্কর অবস্থা আমাদের দেশের যে পরিস্থিতি, পুলিশ প্রধান কিন্তু কোনো ব্যক্তি না, চেয়ার। সেই গণতন্ত্রের একটা সামিট হলো, সেখানে তো এই দেশ যেতেই পারলো না বাংলাদেশ। পুলিশ প্রধান আজকে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, র্যাবের ডিজি, তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সহ 6 জন ঢুকতে পারবে না যুক্তরাষ্ট্রে। দেশের জন্য লজ্জাস্কর। এই দেশের জন্য আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, এই সরকারের জন্য, এই অবৈধ সরকারের জন্য, অগণতান্ত্রিক সরকারের জন্য। অতএব আজকে এই বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আগের রাতে ভোট, তার পছন্দ মতো সরকার পরিচালনা একজন ব্যক্তি, তিনি শেখ হাসিনা। আজকে এই সরকার তো বিনা ভোটের সরকার, জনগণের প্রতি তাদের কোনো তরফ নেই। কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, এই পরিস্থিতিতে জনগণের উপর পড়েছে বর্ধিত বাস ভাড়া, জনগণ দিচ্ছে। আজকে কৃষকরা যে ধান ফলাচ্ছে, সেখানে ডিজেল ব্যবহার হচ্ছে, সেই ডিজেল দাম বাড়িয়ে আজকে কি পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন জায়গা থেকে যে পণ্য আসছে ট্রাকে করে, সে ডিজেল ব্যবহার হচ্ছে, ভাড়া বেড়ে গিয়েছে। এতে করে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, জনগণের উপর চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই সরকারের সেদিকে কিন্তু একটু মানে তাদের নজর নেই। অতএব এই সরকার সরকার নয়, জনগণ থেকে বিচ্ছিন্ন, পায়ের নিচে মাটি নেই, যার জন্য জনগণকে এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, কথা বলার অধিকার দিচ্ছে না, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না, খবর পরিবেশন করতে পারছে না, বসে থাকে সাদা পোশাকের লোকজন, এটা দেবেন সংবাদে, ওটা দেবেন না, এভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে সমস্ত জায়গায়। দমননীতি, এই দমননীতি থেকে রক্ষার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণ যাতে তাদের ভোট, তারা ভোট কিনে গিয়ে দিতে পারে, পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে, এই জন্য প্রথমে দরকার
এই সরকারকে বাংলাদেশের রাজক্ষমতা থেকে সরানো। সেই সরাতে হলে আজকে যেমনি ভাবে এক জায়গায় একসঙ্গে আমরা বসেছি, এমনি ভাবে আরো যারা রয়েছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে। কয়জন পুলিশ লক্ষ লক্ষ লোক নামলে হাসিনার নির্দেশ তখন পুলিশ শুনবে না। জনগণের কাতারে মানুষ চলে আসবে, নেমে যাবে। হাসিনার পতন সময়ের দাবি এবং সময়ের ব্যাপার, থাকতে পারবে না। চলেন নামি, করুক গুলি, গরম পানি দিই, টিয়ার সেল মারুক, লাঠিচার্জ করুক, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মৃত্যুর উপর তার কিছু নেই। জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান, মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন করেছে, রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়ে রণাঙ্গনে ছিলেন, একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যেমনি ভাবে দেশটি বেগম খালেদা জিয়া দীর্ঘ 9টি বছর আপসীন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, যেমনি ভাবে আজকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যেমনি ভাবে সেখান থেকে আজকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে আজকে সংগঠিত করছেন, দলকে সংগঠিত করছেন এবং জনগণকে সংগঠিত করছেন, বিভিন্ন পেশাজীবীদের সংগঠিত করছেন, তেমনি ভাবে আজকে আমাদের মাননীয় মহাসচিব এখানে রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, সকলে মাঠে নামুন। আমরা মাঠে নামি, হাসিনা থাকতে পারবে না। একটি মাত্র বাধা বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে, একটি মাত্র বাধা হাসিনা। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের একটি মাত্র বাধা শেখ হাসিনা। আজকে দেশটাকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঠানো একটি মাত্র বাধা শেখ হাসিনা। অতএব এই অগণতান্ত্রিক অবৈধ এই সরকার প্রধানকে সরানোর জন্য আসুন 90 চেতনায় আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করুন। বাউন্নের ভাষা আন্দোলন মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়নি, সালাম জব্বর রফিকের রক্তের বিনিময়, 62 শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময় হয়নি, সফল হয়েছিল। 69 গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়, সেদিন গণঅভ্যুত্থান সফল হয়নি। 71 মুক্তিযুদ্ধ, সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কানুন কাটবে তার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা পাইনি আমরা। ঠিক 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা কি গণতন্ত্র পুনরুদ্ধার করিনি? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম। আমরা এই 22 সালের মধ্যে বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে আলোচনা সভায় আমাদের প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি জন্য আজকে যেভাবে আমাদের এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং মহাসচিব এক সময়ের ছাত্র নেতা যারা মুস্তাফিজুর রহমান মুস্তফা যেভাবে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন, আসুন সকলে মিলে একসঙ্গে আবার রাজপথে নেমে এই হাসিনাকে বিদায় করি। এটাই আজকে প্রত্যয়। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনপিপি জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক। সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, সম্মানিত প্রধান অতিথি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ ভবিষ্যৎ শ্রদ্ধাভাজন রাজনৈতিক জাতীয় নেতৃবর্গ, সামনে যারা উপস্থিত
আছেন ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইগণ, সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। গতকাল বিএনপি কর্তৃক আয়োজিত গুলশানের লেকচর হোটেলের অনুষ্ঠানে আমি যেতে পারি নাই। মানবাধিকারের প্রসঙ্গ ছিল, বেগম জিয়ার প্রসঙ্গ ছিল। আমি দুঃখিত। বহু বছর পর বাড়ি বদলাচ্ছি। বাড়ি বদলাতে গিয়ে অসাবধানতাবশত বিছনা থেকে নামতে গিয়ে কোমরে টান পড়ছে। এই টান পড়ার অভ্যাস আমার অভিজ্ঞতা দ্বিতীয় ছিল, সেই জন্য হাঁটতে কষ্ট হয়েছে খুব। আজকেও আমি খুব সম্পূর্ণ সুস্থ নই, তবে না আসলে ডক্টর ফরিদুর রহমান ফরহাদ মনে কষ্ট পাইতেন যে আপনি আসলেন না, এই জন্য আসলাম। আরেকটা কারণ আছে, সে কারণটা হলো বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে যত না আমার আবেগ, আমার অনুভূতি, তার বাইরেও কিন্তু আবেগ এবং অনুভূতি থাকতেই পারে। আমি প্রথম মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি মেজর জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে 1970 সালের সেপ্টেম্বর মাসের 28 কিংবা 29 তারিখ, যখন আমি ছিলাম মাত্র 21 বছরের একজন তরুণ, সেকেন্ড লেফটেন্যান্ট। আবার তার সান্নিধ্য পেয়েছি যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন। জিয়াউর রহমান মহোদয় সেনাবাহিনীর প্রধান ছিলেন। ক্যান্টনমেন্টে তিনি দাওয়াত দিয়েছিলেন কিছু সংখ্যক অফিসারকে সৌজন্য সাক্ষাতে, তৃতীয়বার জীবনে। আর তৃতীয়বার যখন মাননীয় দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী হলেন এবং আমি সেনাবাহিনীর সদর দপ্তরের ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন হলাম, তখন ঘন ঘন সাক্ষাতের প্রয়োজনই হতো। 1991 সালের ফেব্রুয়ারি মাসের অনেক ঘটনা, 90-এর পরে, ইলেকশনের পরে, 29 এপ্রিলের ঘূর্ণিঝড়, বিদেশে সৈন্যবাহিনী পাঠানো, অনেক কিছু নিয়ে আমরা জড়িত ছিলাম। আবার আমি যখন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডান্ট ছিলাম এবং তিনি সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার সেখানে সফরে গিয়েছেন এবং সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল আমি হয়েছে তার স্বাক্ষরে। অতএব আমার আবেগ সেখানে জড়িত থাকতেই পারে। আজকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের জ্যেষ্ঠতম, সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন, প্রবীণতম রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা দাঁড়িয়ে যে আবেদন করছি, এটা বাংলাদেশের রাজনীতির নির্মম পরিহাস। বাংলাদেশের রাজনীতি এত হুমকির অবস্থায় গিয়েছে, একজন মুক্তিযোদ্ধা রমণী, তিনি নিজেই মুক্তিযোদ্ধা, মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগরের ধানমন্ডিতে অবস্থানকারী ব্যক্তি যদি মুক্তিযোদ্ধা হতে পারে, অন্যদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে পারে, যিনি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সংগ্রাম করে কষ্ট করে এসেছেন, পালিয়ে থাকতে হয়েছে শিশু পুত্রদের নিয়ে, পাকিস্তানিদের কারাগারে থাকতে হয়েছে, তিনি অবশ্যই 3 বারের জায়গায় 33 বার মুক্তিযোদ্ধা। হ্যাঁ, যেহেতু আপনারা এখানে বিষয় দিয়েছেন, আমি দুটো বিষয় মিলানোর কোনো মতেই পক্ষপাতী নই। একটি বিষয় আলাদা, প্রত্যেকটি আলাদা মর্যাদা এবং আলোচনার দাবি রাখে। ইংরেজিতে শব্দ আছে ডাইলিউট। ডেটল নিয়ে যদি 1 ফোঁটা দেন আর 1 গ্লাস পানি দেন, তো ডেটলের ঝাঁজ কমে যাবে। এখানে দুইটাকে মিলানোর পরে প্রত্যেকটাই ডাইলিউট হয়ে গেছে। শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা আমাদের আলোচনা করতে হবে। অবৈধ সরকারকে শোনানোর জন্য যে এটা শুনতেই, কল্পনা করতেই আমি আশ্চর্য হয়ে যাই, আমার শরীর নিথর হয়ে যায়। কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে মোটেই নয়, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গে গত 14টি মাসে যতবার বলেছি, অনেক সুপরিচিত ভাইদের সম্মিলিত ততবার বলেন নাই। কেন? কারণ আমার আবেগ সেখানে জড়িত, আমার রক্তের সম্পর্ক। অতএব বর্তমান রাজনৈতিক সরকারের নিকট সাবধান বাণী, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে যা কিছু করতে চান, যা কিছু অপরচনা করতে চান, অপপ্রচার করতে চান, করুন,
কিন্তু আমাদের মৃত্যুর পর আমরা জীবিত থাকতে ইতিহাসের পাতা নতুন করে লিখতে পারবেন না। এখন পর্যন্ত আমরা সৌজন্যের মধ্যে কথা বলি, আমরা সৌজন্যবোধ যেন মাত্রা ছাড়িয়ে না যাই, সাবধান থাকি। এই মঞ্চ ভবিষ্যৎ সম্মানিত বড় ভাইরা, ছোট ভাইরা, কেউ না কেউ দ্বিমত পোষণ করতেই পারে। আমি এই পর্যন্ত কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে কোন বক্তব্য, কোন শব্দ ব্যবহার করি নাই, করব না। কারণ শুধু আমি নই, সমগ্র রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্য 1971 তিনি ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তার অধীনে ছিল ক্যাবিনেট, তার অধীনে প্রধান সেনাপতি, তার অধীনে সেক্টর কমান্ডারগণ। এবং এটাও বাস্তব, প্রথমে নিজের নামে, বাংলাদেশেরই স্বার্থে, নিজের স্বার্থে নয়, মুক্তিযুদ্ধের স্বার্থে তখনকার আমাদের মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। রাজনৈতিক নেতৃবর্গের পরামর্শে, রাজনৈতিক নেতৃবর্গের আহ্বানে, উদার চিত্তে আবারও মুক্তিযুদ্ধের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে তিনি দ্বিতীয়বার স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আমি এখানে বিরোধের কিছুই দেখি না। সম্মান এমন একটি মহাসাগর, সেখান থেকে এক কাপ পানি কেউ তুলে নিলে মহাসাগরের কোনো ক্ষতি হয় না। যারা সম্মান দিতে কৃপণতা করে তাদের কপালে অসম্মান ব্যতীত কিছুই থাকে না। বর্তমান রাজনৈতিক সরকার সেই অসম্মানের পথে হাঁটছে, এটা হলো আমার বক্তব্য। তৃতীয়, মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই আব্দুল সালাম বলেছেন, সম্মানিত ভাই আমানুল্লাহ আমান বলেছেন, আজকেও হয়তো বলবেন, ইতিপূর্বে বলেছেন সম্মানিত মহাসচিব ভাই, যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে বলে আমাদের প্রতীতি জন্মেছে, যার কারণে বিদেশ নিয়ে গেলে এটা আবিষ্কার হয়ে যাবে। এই জন্যই পাঠাচ্ছি না। কালকে কি করবে, পরশু কি করবে, তরশু কি করবে আমরা জানি না। এমন হতেও পারে একদম লাস্ট মিনিটে পাঠাবে, জেনে শুনে যে তার আর বিদেশ যায় কোনো লাভ নেই, পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, আমি জানি না। আবার একদম নাও পাঠাতে পারে। যেটাই করুন না কেন, বর্তমানে মাননীয় দেশনেত্রীর এই শারীরিক কষ্টের জন্য আপনি অবৈধ সরকার দায়ী। এ কথা ইতিহাসের পাতা থেকে কোনদিন মুছবে না, এবং এর জন্য আপনাকে জবাব দিতে হবে। আমরা 5টি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, একান্তই নিজ উদ্যোগে এবং বিবেচনায়। একটি কথা বলতে মনের তাগাদায় অনেক লোককে, যারা দয়া নামক শব্দের দ পাওয়ার যোগ্য না, সন্ত্রাসী, অপান্তীয় সমাজের লোককেও আপনারা সহমর্মিতা দেখিয়েছেন সাংবিধানিকভাবে। সুতরাং সরকার যদি ইচ্ছা করে উদারতার, মহত্বের, মানবিকতার একটি দৃষ্টান্ত সৃষ্টি করতেই পারে, তার কৃতিত্ব বর্তমান সরকার নিতেই পারে। তারপরেও যদি দেশনেত্রীকে বিদেশে পাঠানো যায়, এই আবেদন। অর্থাৎ মানুষের পিতামাতা যখন কষ্ট করে তখন তারা নিজের বাড়ি ঘর বিক্রি করতে রাজি থাকে। মানুষের পিতামাতা যখন কষ্ট করে তখন তারা নিজের চাকরি থেকে রিজাইন দেয়, যে আমার পিতামাতার সেবার জন্য আমি থাকলাম। আমার আপন ছোট ভাই ফজল আর্কের ছাত্র, জাপান সরকারের বৃত্তিতে 5 বছর জাপানে পড়ে পিএইচডি করেছে, নিউরো সায়েন্স, প্রফেসর অফ নিউরোলজি, এখন অবসরপ্রাপ্ত। তাকে জাপান বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছে। সে বলেছে আমি এখানে চাকরি করব না, কারণ আমার পিতামাতা যে টাকা খরচ করে আমাকে লেখাপড়া করিয়েছে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য, আমি আমার পিতামাতার সেবার জন্য চট্টগ্রাম চলে গেলাম। এটি পরিবারের নিয়ম। তাহলে আমাদের গণতন্ত্রের মা, লক্ষ কোটি তরুণের মা বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কি না করতে পারে। আমরা আবেদন করব শীর্ষতম নেতৃত্বের পর্যায়ের কাছে, আন্দোলনটিকে সুসংগঠিত করুন, করে আমরা একটা সিদ্ধান্ত নিই।
সুসংগঠিত সিদ্ধান্ত কি নিয়মে আকালে রেজাল্ট পাওয়া যেতে পারে। সালাম ভাই, আমান ভাই দুজনেই সুন্দর কথা বলেছেন, আমি অত গুছিয়ে বলতে পারছি না। যে দুটা কাজ একসঙ্গে করতে হবে, একটা হলো বর্তমান অবৈধ সরকার আর অপসারণ, দ্বিতীয় হলো মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। একটির উপর আরেকটি ডিপেন্ডেন্ট, একটির উপরে আরেকটি নির্ভরশীল। যেহেতু বর্তমান রাজনৈতিক সরকার মাননীয় দেশনেত্রীকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিচ্ছে না, তাহলে আমরা ধরে নিতেই পারি এই সরকারের বদলে আরেকটি সরকার আসলে তারা মাননীয় দেশনেত্রীকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিবেন। কিন্তু সেটা কতদিন পর? আপনারা যারা ক্লাস 8-9-এ পড়েছেন, আমিও পড়েছি 8-9-এ, 8-9 না পড়ে তার কেউ উপরে উঠতে পারে না। সেখানে একটা বাংলা অনুবাদ আসতো, একটা বাংলা বাক্যকে অনুবাদ করার জন্য বলা হতো ইংরেজিতে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এই অনুবাদ এখনো প্রযোজ্য। সরকার পতনের পূর্বে বেগম জিয়া নিষ্ক্রিয় হয়ে গেলেন, মহান আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন, তখন কি করবে? এটার সমাধান আমার হাতে নেই, আমার জবাব দিয়ে বেরোবে না, আমি জানলেও বলবো না। এত স্পর্শকাতর বিষয় আমি স্পষ্টবাদী হতে পারি, কিন্তু সব কথা স্পষ্ট করে বলা রিস্কি। তো যেহেতু রাজনীতি করি, রাজনীতির ময়দানেই থাকতে হবে, এটাও বাস্তব। মাননীয় দেশনেত্রী বর্তমানে আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন, তাই আমাদের আন্দোলনকে সুসংগঠিত করতে বেগ পেতে হচ্ছে, এটাও স্বীকার করে নিতে হবে। আমাদের দ্বারা কি খেদমত সম্ভব সেটা যদি আমরা পরিষ্কার ধারণা পাই, আমরা সেই খেদমতটা করতে রাজি। বসে থাকার থেকে কিছু করা হবে। বাংলাদেশ কল্যাণ পার্টি 14তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কিছুদিন পূর্বে। আমাদের কমিটমেন্ট জায়গাতেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেই গণতন্ত্র নতুনভাবে বাস্তবায়ন। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে দুটো কথা বলে শেষ করতে চাই। রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, 21.5 শুরু করেছিলাম, 22.5 শেষ করেছিলাম। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হচ্ছে, নতুন নতুন মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে। আমি এখন থেকে 3 সপ্তাহ আগে আমার ফেসবুকে লিখেছি, আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি একটা বেদনায়, দুঃখে। আমি সাক্ষী দিতেছি তিনি আমার সঙ্গে যুদ্ধ করিয়াছিলেন, এই সাক্ষী গ্রহণ করা হচ্ছে না। আমলাতন্ত্রের 14 রকমের বেড়াজারের মধ্যে পড়ে সেই গ্রামের 50 বছর আগে তরুণ, এখন প্রবীণ, এক চোখে দেখে না, সে মুক্তিযোদ্ধার তালিকায় তার দেখাতে পারছে না। এই কথাটা বললাম এই জন্যে, আমলাতন্ত্রের কাজ দেশ পরিচালনায় সাহায্য করা। আমলাতন্ত্রের কাজ দেশ পরিচালনা কঠিন করা নয়। বেনজির সাহেব সম্বন্ধে বলেছেন, বিভিন্ন ব্যক্তি সম্বন্ধে বলেছেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষ প্রশাসন নয়। তার মধ্যে যদি কেউ ভালো মানুষ থাকেন, সেটা তিনি ব্যক্তি পরিচয়ে ভালো। আদারওয়াইজ ইট ইজ এ টোটালি আওয়ামী জেনারেশন অফ ব্যুরোক্রেসি। চট্টগ্রামের কিছু সংখ্যক উকিল আমাকে এয়ারপোর্টে বলেছিলেন 12-13 বছর আগে যে আমরা মাননীয় মওদুদ সাহেবকে বলেছিলাম, স্যার বিচারক বাড়ান। তিনি বলেছিলেন, উকিল সাহেবদের কথা, আমার কথা না, মওদুদ সাহেব বলেছিলেন কি করতে হয় সেটা আমরা জানি। এখন হাইকোর্টে বিচারপতি কয়জন আপনারা হিসাব করুন, সেখানে অতীতে কারা ছিলেন, কয়জন আছেন, আর বর্তমানে নতুন কয়জন আপনারা হিসাব করুন। এটা আপনি সুইচ টিপলেই পরিস্থিতি বদলানো যাবে না। দূরদর্শিতার অভাবে মূল্য খুব কঠিন হয়ে যায়। এই জন্য বলছি 2009 থেকে নিয়ে আজকে 2021, 14টি পূর্ণ বছর। একজন যদি সেকেন্ড লেফটেন্যান্ট যোগদান করে থাকেন আর্মিতে, তিনি এখন সিনিয়র মেজর। একজন বিসিএস কে অফিসার যোগদান করেছেন, তিনি এখন এডিশনাল ডিসি। একজন পুলিশ কর্মকর্তা, তিনি এখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। যিনি তখন ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি এখন সেক্রেটারি। একটা উদাহরণ দিলাম, যিনি অ্যাপ্রেন্টিস লয়ার ছিলেন, তিনি এখন সিনিয়র আইনজীবী। যিনি সিনিয়র আইনজীবী ছিলেন, তিনি এখন বিচারক।
যিনি সাব জজ হিসেবে জয়েন করেছিলেন তিনি এখন জেলা জজ। তাহলে এটা কি ভুলে গেলে চলবে আমরা কোন ধরনের পানির মধ্যে মাছের মধ্যে বসবাস করতেছি? So we have to take care of the environment also. তারপরেও বলবো যে অনেক ভালো মানুষ প্রশাসনের ব্যক্তি পরিচয় থাকতেই পারে, তাদের নিকট আমাদের আবেদন, এই বাংলাদেশটা আপনাদেরও, এই বাংলাদেশ আমাদেরও। এই বাংলাদেশ আমি শেষ করতেছি, লিখছিলেন একটা কষ্ট করে লিখলেন, পাঞ্জাবিটা টান দিলে তো একটু। আমরা আবেদন করব প্রশাসনে যারা ভালো মানুষ তারা যেন নিজেদের বিবেককে পুনরায় জাগ্রত করেন। 90-এর গণ আন্দোলনের নেতা আমানুল আমান ভাই এখানে আছে, আরো আছে বাম দিকে যে সাইফুদ্দিন মনি ভাই। তখন আমরা দুইজন দুই পক্ষে ছিলাম, ওনারা ছিলেন আন্দোলনকারীদের নেতা, আমি ছিলাম স্বৈরাচারী এরশাদ সরকারের ডাইরেক্টর মিলিটারি অপারেশন। আমি পিটাইতাম না, পিটানোর আদেশও দিতাম না। আমি এই যে অ্যানেকডোট, পার্সোনাল অ্যানেকডোট অর্থাৎ পার্সোনাল ঘটনা বলি। নুরুদ্দিন সাহেব সেনাবাহিনী প্রধান বললেন, ইব্রাহিম সেনাবাহিনী সৈনিকরা কি চায়, পুলিশ কি চায় এটা বের করো। রাত্রেবেলা আমি এবং আরো 4 জন ব্রিগেডিয়ার 5 জন ঢাকা শহরে ঘুরতাম, সারা ঢাকা শহর। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতাম, কনস্টেবলদের সঙ্গে কথা বলতাম। সেই সময় পুলিশকে বাসা বাড়িতে আক্রমণ হচ্ছিল, অর্থাৎ যাদের আবাসিক এলাকায় প্রতিবেশীদের ওখানে তাদের পরিবারের উপর আক্রমণ হচ্ছে, যে তোর জামাই এই করছে, তোর এখন পিটাম, এরকম বলা হতো। তখন আমরা দেখলাম কেউই চাচ্ছে না এরশাদ সাহেবের পরে আরেকটা সামরিক শাসন আসুক। এটা সে নুরুদ্দিন সাহেবকে বলতাম, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা আর ওনাকে ব্যাকিং দিব না। এই জন্য বললাম যে ওই সময় ওই সরকারের কোনো নিবেদিত প্রাণ পুলিশ বাহিনী ছিল না। জাতীয় পার্টি এমন কোন সময় পায় নাই যে তাদের আমলে রিক্রুট করে, তাদের আমলে প্রমোশন দিয়া তাদেরকে নিবেদিত প্রাণ কর্মকর্তা বানাবে, কিন্তু বর্তমান সরকার পেয়েছে। মেহরবানি করে এটা মাথায় রাখবেন। আমার আবেদন আর কিছু না, আমি আমার ভাইদের মতো বা সালাম ভাইয়ের মতো বা এমনকি নিকটতম ছোট ভাই জনাব নুরুল 3 বার চাইছে আমাকে একটা ছেড়ে দিতে। আমি বললাম আমার অবস্থান তোমার বাম দিকেই হবে, তুমি আমার ডাইন হাত থাকবা। ও পছন্দ করে না আমার ডাইন হাত হতে, তো দেখলাম যে না, ডাইন হাত রাখাটাই আমার জন্য লাভজনক। আপনাদের থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। অনেকগুলো কথা নিশ্চিত ভাবে বললাম, শুধু এই ধরনের রিপোর্টার্স ইউনিট এবং প্রেস ক্লাবে বলে কি আর পার পাবো? এটা শেষ প্রশ্ন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য রাখবেন জাতীয় পার্টি সম্মানিত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, প্রবীণ নেতা জনাব মুস্তফা জামান হায়দার। জনাব মুস্তফা জামান হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী সমাবেশে সম্মানিত সভাপতি এবং ন্যাশনাল পিপুলস পার্টির সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আজকে এই মহান সংগ্রামের সিপাল তারা, বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমার পরম শহীদ এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সকলের নাম আমি উল্লেখ করতে পারলাম না, কারণ তাতে প্রধান অতিথির অনেকখানি সময় কেড়ে নেওয়া হবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ থেকে বহু বছর আগে 1960-এর দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন উত্তপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ায়
ভিয়েতনাম যুদ্ধ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, প্রগতিকামী জনগণের আশা আকাঙ্ক্ষা ভরসার স্থল ছিল ভিয়েতনাম। এবং একদিন দেখা গেল ভিয়েতনামের লৌহ মানব মার্কিন সমর্থন পুষ্ট স্বৈর শাসক নগদ ইন্ডিয়ানের পতন ঘটল। এবং আশ্চর্যের ব্যাপার, ভিয়েতনামের ফার্স্ট লেডি তিনি একটি স্টেটমেন্ট করলেন, nobody needs an enemy who has United States of America as its friend. কোন মানুষের শত্রুর দরকার হয় না, যার অত্যন্ত পরম বন্ধু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যার পাশে আছে। আমার কথাগুলি আমি বললাম এই জন্য, আজ বাংলাদেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি দিল্লির বাংলাদেশ পুলিশ বিভাগের প্রধান তাকে যখন অবাঞ্ছিত ঘোষণা করে, যখন তাকে স্যাংশন দেওয়া হয়, তখন আমার বারবার মনে পড়ে এরাই একদিন রাতের ভোট, দিনের ভোট, রাত্রিবেলা যারা সুসম্পন্ন করেছিল এই বিনোদীর গং, তাদেরকে সমর্থন জুগিয়েছে, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি ইরানের শাহ ইরান রেজা শাহ পাহলভি যখন পালিয়ে গেলেন, ঠিক একই আচরণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদ। যে রেজা শাহ পাহলভি, তার সম্পর্কে বলা হতো হি মেক্স দ্য মিলিয়ন টুয়াইস এ ডে, একদিনে দুইবার সে মিলিয়ন সেই দুর্নীতির মাধ্যমে অর্জন করে, যার প্রতিকৃতি আমরা খুঁজে পাই শেখ হাসিনার মধ্যে। দুর্নীতিতে রেজা শাহ পাহলভিকে হারিয়ে দিয়েছে শেখ হাসিনা। আমার কথাটা আজকে বুঝতে হবে, এই জন্য এগুলি হচ্ছে আলামত। মার্কিন সাম্রাজ্যবাদ যুগে যুগে দেশে দেশে বারবার স্বৈর শাসকদেরকে সমর্থন যোগায়, তাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করে, সহযোগিতা করে। তারপর একদিন যখন সময় আসে শুনে বিন্দু আমাদেরকে বুঝতে হবে এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। আমরা আজ একথা যখন পরম বিস্ময় এবং আনন্দের সাথে লক্ষ্য করছি যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার সাথী অন্যেরা এই সরকারের উপর থেকে তাদের স্নেহের হাত তুলে নিয়েছে, তাদের সমর্থন তুলে নিয়েছে, তখন ভুলে গেলে চলবে না যে এরাই এই দীর্ঘ 3 দশক যাবৎ ক্ষমতায় টিকিয়ে রেখেছে এই সরকারকে, এই হাসিনা সরকারকে। আজকে ভুলে গেলে চলবে না আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, জাপান এই 4 বৃহৎ শক্তি নিয়ে গঠিত হয়েছে কোয়াড। এই কোয়াডের সাথে বাংলাদেশকে ধার ধরে অন্তর্ভুক্ত করার যে প্রচেষ্টা, তাকে বাস্তবায়িত করার জন্য এই কাজগুলি হচ্ছে কিনা। ভাইয়েরা আমার, আপনারা আমাকে ক্ষমা করবেন,
আমি কিন্তু মোটেই বিস্মিত হব না, মোটেই আমি অবাক হব না আগামীকাল যদি শুনতে পাই শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশ ওই কুমারে যোগদান করছে এবং তাদের আশীর্বাদ অর্জন করার উদ্দেশ্যে। বস্তুতপক্ষে আজকের রাজনীতি শুধুমাত্র দেশের অভ্যন্তরের ঘটনা প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ঢাকার রাজপথে আন্দোলন কেবল নয়, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, আজকে গণতান্ত্রিক প্রগতিশীল স্বাধীনতাকামী দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া জনগণের আন্দোলনকে বিপদগামী করার জন্য যে ষড়যন্ত্র, আমরা তার অংশীদার মাত্র। বাংলার মুখে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, তারপরে বাংলাদেশে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ওই শেখ হাসিনাকে হাত ধরে এনে পার্লামেন্টে বসিয়েছেন, তাকে তার গণতান্ত্রিক সুযোগ করে দিয়েছেন জেনারেল জিয়াউর রহমান। আর তাকেই নিষ্ঠুর ভাবে ষড়যন্ত্র করার সমস্ত কাজকাজি সেগুলি ভুলে গেলে চলবে না। সেগুলি কখন, কোথায়, কিভাবে রচিত হয়েছিল সেগুলি আমরা ভুলে যেতে পারি না। ভাইয়েরা আমার, আজকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না, শুধুমাত্র এটুকু বলতে চাই যে আজ আন্তর্জাতিকভাবে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, তাতে আমরা উন্নসিত হতে পারি, আনন্দিত হতে পারি, কিন্তু মূল শক্তি জনগণ। এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা যতদিন পর্যন্ত এই স্বৈর শাসককে হটাতে না পারব, ততক্ষণ আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। আমরা তাই বলতে চাই, এদেশের সব কয়টি রাজনৈতিক দল মোটামুটি ভাবে আজকে তারা একটি প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করে, বেগম জিয়ার মুক্তি, বেগম জিয়ার সুচিকিৎসা, তার জীবনের নিষ্ঠুরতার প্রশ্নে কারো মনে কোনো দ্বিধা নেই। কিন্তু দুর্ভাগ্য, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথাটুকু কেন বলতে পারছি না? কেন আমরা একসঙ্গে এই আন্দোলনকে বেগবান করে তুলতে পারছি না? আমরা এইখানে যখন আজকের এই সভা করছি, সেই মুহূর্তে আপনারা দেখেন হয় প্রেস ক্লাব অথবা অন্য জায়গায় বিভিন্ন দল সংগঠন তারা আন্দোলন করছে, কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই আন্দোলনকে তার চূড়ান্ত পরিণতির দিকে, যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমি আজকে সবার পক্ষ থেকে তাই এই আবেদন জানিয়ে শেষ করব, সারা বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এ টু জেড সকলে আমরা বেগম জিয়ার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করি এবং তাকে মুক্ত করে নিয়ে আসি। তাতেই হবে গণতন্ত্র, তাতেই হবে দেশের স্বাধীনতা, সংরক্ষণ। আপনাদের সকলকে ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, এর জন্য আমাদের ন্যাশনাল পিপলস পার্টি যুগ্ম মহাসচিব ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজাদ, অ্যাডভোকেট সানাওয়ার, অ্যাডভোকেট কাউসার, অ্যাডভোকেট ফরিদ ও অ্যাডভোকেট সন্ধ্যা সমাবেশে বক্তব্য দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন
ন্যাশনাল পিপলস পার্টির আজকের সভাপতি জনাব ডক্টর ফরিদুজ্জামান খরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিদ্যুৎ জোটের একজন সদস্য তারেক রহমান বিদ্যুৎ জোটের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ছবি ব্যানারে নাই কেন? এটা আপনারা সবসময় মনে রাখবেন। তারেক রহমান আমাদের নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভার প্রধান অতিথি 60-এর দশকের তুখোড় ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামান হায়দার। এখানে কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব সৈয়দ ইব্রাহিম সাহেব। এখানে উপস্থিত আছেন 90-এর গণ আন্দোলনের নেতা ডাকসুর বিপি আমানুল্লাহ আমান ভাই। উপস্থিত আছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল সালাম ভাই, ডাকসুর সাবেক বিপি নূর হোসেন সহ বিরোধী দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা বিরোধী দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি বিরোধী দলীয় জোটের একটা দল। আমাদের বিরোধী দলীয় জোটের নেতা, 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া 18 ডিসেম্বর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং অন্যান্য 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তিনি যদি দেশ ঘোষণা না করতেন, যুদ্ধ ঘোষণা না করতেন, হয়তো দেশ স্বাধীন হতো না। সংগ্রামী ভাইরা আমার, আমরা হতাশ হইনি, আমরা হতাশ হব না। সরকার পতন আন্দোলন শুরু হয়েছে, সরকারের পতন শুরু হয়েছে। আমাদের নেত্রী, আমাদের নেতা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সরকারের কাছে আবেদন করে কোন লাভ হবে না। এখন একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে সরকার পতন আন্দোলন। এবং সেই সরকার পতন আন্দোলন দেওয়ার জন্য আমাদের বিপ্লবী মহাসচিবকে বলবো যে সরকারকে যদি পতন করতে পারি, তাহলে এদেশে গণতন্ত্র হবে, এদেশে মানুষ ভোটের অধিকার পাবে, এদেশের মানুষ ভোট দিতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, দেশের স্বাধীনতা থাকবে। সময় সংক্ষিপ্ত, প্রধান বক্তা আজকের প্রধানমন্ত্রী বক্তৃতা দেবে। আমরা শুরু করবো যে এই আন্দোলনে ডান, বাম, লেফট, রাইট, স্টেট, জামাতকে অন্য সেটা না দেখে সবাইকে একটা বৃহত্তর মঞ্চের ভিতর দিয়ে আন্দোলন করতে হবে এবং ইনশাআল্লাহ সরকার পতন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি এই পাশটা যান, তাইলে একদম বিসমিল্লাহির রহমানির রহিম।
পার্টি আয়োজিত আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, দীর্ঘকাল ধরে তিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরীক হয়ে আছেন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরহাদ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞ সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই আলোচনা সভার প্রায় 3টি বিষয়, যেটা যারা বাবু অত্যন্ত সঠিকভাবে বলেছেন, যেগুলো ডাইভিং হয়ে যায় এত বেশি একসাথে আলোচনা করতে গেলে। যারা আলোচনা করেন তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় ফর্মুলেট করা একটা বক্তব্যকে বেরিয়েছে। আমরা যারা দীর্ঘকাল ধরে এই সরকার অবৈধ এবং অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের শত সহস্র অন্যায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কার্যকলাপ, জনগণের বিরুদ্ধে যে অবস্থান, সেটা নিয়ে আমরা কাজ করে আসছি, কথা বলে আসছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে যে 2008 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি কারাগার থেকে বেরিয়েছিলেন আরেকটি অনৈতিক অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের কারণে। প্রকৃতপক্ষে ষড়যন্ত্র শুরু হয়েছিল তখনই 1/11 যে সরকার যেন সম্পূর্ণভাবে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে 2 বছর ধরে বেআইনি ভাবে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল। তাদের সঙ্গে যে চক্রান্ত, এই চক্রান্তের মাধ্যমে কিন্তু আমাদের এই দেশে রাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেখানেই দেশের বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত শুরু হয়েছিল। চক্রান্তটা শুধুমাত্র দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল না, এটা ছিল বিএনপির বিরুদ্ধে, দেশপ্রেমিক শক্তিগুলোর বিরুদ্ধে, সর্বোপরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 90 সালে আমাদের রহমান সাহেবদের ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে দেশের বেগম খালেদার নেতৃত্বে যখন স্বৈরাচারকে পরাজিত করে এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার আবহ সৃষ্টি হলো এবং যখন সত্যিকার অর্থে প্রথমবারের মতো একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হলো, তখন থেকেই কিন্তু সেই চক্রান্ত শুরু হয়েছে যে এটাকে সুষ্ঠুভাবে এই ধরনের প্রক্রিয়া চলতে দেওয়া যাবে না। আপনারা লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ 1996 সালে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করেছিল এবং অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনুধাবন করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটা, যদিও তখন আমাদের সরকারের বা আমাদের দলের মতামত ছিল না, তারপরেও তিনি মেনে নিয়েছিলেন এটা জনগণের দাবি এবং বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি আছে, সেই রাজনৈতিক সংস্কৃতিতে এটাই হচ্ছে একমাত্র ব্যবস্থা যা দিয়ে সত্যিকার অর্থেই শান্তিপূর্ণভাবে একটা ক্ষমতা হস্তান্তরের পথ বের করা যায়। আজকে এই সরকারের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে তারা অত্যন্ত সিস্টেমেটিক্যালি, অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের সংবিধানকে পুরোপুরি বিসর্জন দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা সূক্ষ্ম আলোচনা করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেটা দিয়ে পরপর 4টি ইলেকশন হয়েছে, তো সেই ইলেকশন গুলো কিন্তু মানুষ এই দেশে মানুষ গ্রহণ করে নিয়েছে। আপনারা যদি অর্থনীতি বিশ্লেষণে আলাপ করেন
কথা বলেন, আপনারা যদি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন, তাহলে তারা এই কথাই বলবেন যে 1991 সাল থেকে উন্নয়নের যে ধারা শুরু হয়েছিল, কারণ তখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেটাকে টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে। শুধুমাত্র প্রবলেমটা ওই জায়গায় যে একটা সমাজ, একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক রীতিনীতির উপরে প্রতিষ্ঠিত না হয়, প্রতিষ্ঠানগুলো যদি গণতান্ত্রিক ভাবে বেড়ে না ওঠে, তাহলে সেখানে কোনো উন্নয়নই টেকসই হতে পারে। দেশনেত্রী এটা উপলব্ধি করেছিলেন, সেই জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে সংবিধানের মধ্যে তিনি সংযোজন করেছিলেন। এবং এটাই ছিল একমাত্র পথ আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী। এই জন্যই এরা কি করেছে, 1-11 সেই কুশীলবদের সঙ্গে যোগ সাজেশ করে ক্ষমতায় এসে প্রথমে সেখানে আঘাত করেছে। যেটাকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে রাখা যাবে না। পলিটিক্যাল স্ট্রাকচার যেটা দরকার, রাজনৈতিক কাঠামো যে দরকার, সেই কাঠামোর মূল জায়গায় দিয়ে তারা হাত দিয়েছে। এবং এটা কাকে দিয়ে করিয়েছে? বিচার বিভাগকে দিয়ে করেছে। বিচারপতি খায়রুল হকের রায়ের মধ্য দিয়ে কিন্তু এই ব্যবস্থাটা এসেছে। অর্থাৎ এই ষড়যন্ত্র, এই পরিকল্পনা, এই চক্র বহু আগে বাংলাদেশকে কোনো মতেই একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। তার জন্য এই স্ট্রাকচারটা কি থেকে নেওয়া, আপনি দেখছেন তার পরিণতি। সেই দিন যেদিন আপনার তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হলো, সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস, আমাদের পার্টি অফ দ্য গুজরাট পার্টি অফ দ্য প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এই কথাটি বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার সৃষ্টি হবে এবং বাংলাদেশে যে অগ্রগতি সেটা ব্যাহত হয়েছে। তাই আজকে আমরা দেখছি একমাত্র কারণ হচ্ছে যেখানে পার্লামেন্ট যেটা আছে, সেই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, কোন নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসে। সরকার যে আছে, সেই সরকারের কোনো জবাব দিতে নাই, তাকে পার্লামেন্টে কোনো জবাব দিয়ে করতে হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কখনোই একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এটি হচ্ছে বাস্তবতা। আজকে চারদিকে তাকিয়ে দেখবেন বিভাজন, মানুষের মধ্যে অস্বস্তি, মানুষের মধ্যে বিভক্তি, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে আজকে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, মন্ত্রীরা আছে, কারোর উপর জবাব দিতে নাই। যে যা খুশি করছে, যেমন খুশি লুটপাট করছে, যার যেমন খুশি 5 টাকার জিনিস 100 টাকায় দিচ্ছে, কারো জবাব দিতে হয়। এই অবস্থা তৈরি হয়েছে একমাত্র এই কারণে যে আজকে দেশে গণতান্ত্রিক অবস্থা নেই। দেশনেত্রী বেগম খালেদার উপরে রাগটা ওইখানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই রাজনৈতিক নেতা যিনি 1971 সালেও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা, তারপরে তার ভূমিকাটা কিন্তু একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে বন্দী হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, তিনিও তখন মায়ের সঙ্গে সেই কারাগারে ছিলেন। আজকে সেই নেত্রী পরবর্তীকালে যখন তার হাতে দায়িত্ব এসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তার শাহাদাতের পরে যখন গণতন্ত্র আবার হরণ হয়ে গেল, নিয়ে গেল, চুরি করে ডাকাতি করে নিয়ে গেল, মানুষ অধিকারগুলোকে কেড়ে নিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওই শহীদ জিয়া রহমানের পতাকা হাতে তুলে নিয়েছেন। সেই পতাকা ছিল কিসের? সেই পতাকা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পতাকা। তিনি সেই পতাকাকে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘ 9 বছর রাজপথে ঘুরেছেন। বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি, কারণ দয়ায় আসেননি। তিনি রাজপথে লড়াই করে জনগণের ভরসা নিয়ে, এই যে আজকে প্রবীণ সমস্ত নেতাকে বসেন, ছিলেন, তাদেরকে সঙ্গে রাজপথে লড়াই করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 1991 সালে তিনি সরকার গঠন করেছিলেন। কলকাতায় আমাদের বর্তমানে যিনি দায়িত্বে আছেন দেশের আওয়ামী লীগের সভানেত্রী, তিনি কলকাতা এয়ারপোর্টে সেই নির্বাচনের আগে বলেছিলেন বিএনপি 10টা আসনও পাবে না। বিএনপি নির্বাচনের পরে সরকার গঠন করেছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের এই কথা। কেন? কারণ এই দেশের জনগণ বিশ্বাস করে যে বিএনপির যে রাজনীতি, আমাদের শহীদ জিয়া রহমানের সাহেবের যে আদর্শ, দেশের যে বেগম খালেদা জিয়া পতাকা তুলে নিয়ে গেছেন, সেটাই হচ্ছে
বাংলাদেশের জনগণের লাভ। সুধীবৃন্দ, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সেই নেত্রী, যিনি গণতন্ত্রের আপসীর নেত্রী শুধু নন, তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যখন সরকার এসেছেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে বাদ দিয়ে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন। কেন? এখানে যে আমার ভাইরা আছেন, তখন আপনার এখানে অন্যান্যরা আছেন, তখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে, 15 দল, 7 দল, 14 দল, যে আমরা যদি এরশাদকে পরাজিত করতে পারি, স্বৈর শাসন অপসারণ করতে পারি, তাহলে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আমরা যাব। উনি সেটা সম্মান রেখেছিলেন, কথা রেখেছিলেন, যদিও তখন বিএনপির গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের, কিন্তু তিনি সেটা মেনে নিচ্ছেন। অর্থাৎ বৃহত্তর প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু দলের ওই অবস্থা পরিবর্তন করেছেন। আজকে সেই নেত্রীকে তারা মিথ্যা মামলা দিয়ে, এটা তাদের পরিকল্পনা ষড়যন্ত্রের একটা অংশ, মিথ্যা মামলা দিয়ে পরিকল্পনাটাকে কারাগারে আটক করে রেখেছেন, চিকিৎসা দেয়নি, যার ফলে আজকে তিনি একটা অত্যন্ত গুরুতর রোগে ভুগছেন এবং আবার আমি বলছি যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই নেত্রীকে আজকে চিকিৎসা না দিয়ে, তার সমস্ত মানবিক অধিকারগুলোকে হরণ করে, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আজকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া। কারণ একটাই, খালেদা জিয়াকে যদি মাইনাস করে ফেলা যায়, খালেদা জিয়াকে যদি আপনার এই রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তারা নিষ্কণ্টক হবে। তার ধারণা ভুল। ভুল এই জন্যে যে বিএনপি শুধু নয়, এই দেশের মানুষ দেশটাকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে একটা মাত্র কারণে, যে বিএনপি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, পতাকাকে উত্তীর্ণ এই দেশের গণতন্ত্রের কথা বলে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমাদের দল এখন সুসংগঠিত হচ্ছে। সুতরাং ওই চিন্তা করে কোনো লাভ নাই। এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই শত শত জিয়া রহমানের সৃষ্টি হচ্ছে। আমাদের প্রোগ্রাম একটা মনে আছে যে লাখো জিয়া ঘরে ঘরে, মনে আছে আপনাদের নিশ্চয়ই? আমি যে কথা বলতে চাচ্ছি, এই সরকার জনগণের কাছ থেকে যোজন যোজন দূরে চলে গেছে, কোন সম্পর্ক নেই তাদের জনগণের সাথে। গণবিরোধী সমস্ত কার্যকলাপ তারা এখানে করছে। আজকে আমাদের অত্যন্ত সংগ্রামী তরুণ নেতা বলেছেন যে চমক, আপনার এই খবরটা বেরিয়েছে আজকে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার নিষেধাজ্ঞা জারি করেছে বেনজির র্যাব প্রধানের উপর। আমি এটাকে চমক মনে করি, আমি এটাকে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি। এই জন্যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবে জামাল ভাই বলেছেন যে আল্লাহদের কারণ নেই, আমি তার সঙ্গে একমত। অবশ্যই আল্লাহদের কারণ আছে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি, আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মম ভাবে। প্রমাণিত এবং গতকাল যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয় নাই গণতন্ত্রের সম্মেলনে, এটাও প্রমাণিত হয়েছে এই সরকার বাংলাদেশকে একটা লজ্জার মধ্যে ফেলেছে। আমার প্রশ্ন এখন আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে। কিছুদিন আগে একজন বললেন যে তারা ফোন করে, ফোন না, তারাই এটাকে কাজে লাগিয়েছে। যে কথাটা আজকে অনেকে বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে রাখা উচিত তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, তারা কোনো ব্যক্তি বা কোনো দলের কর্মচারী কর্মকর্তা নন। সুতরাং সংবিধানের বাইরে গিয়ে যেটা আপনাদের কাজের দায়িত্ব দেওয়া আছে, তার বাইরে গিয়ে কোনো দায়িত্ব পালন করার দায়িত্ব আপনাদের নয়, এবং একদিন না একদিন সেই পরিণতি আপনাদেরকে বহন করতে হবে। আমরা বেশি কথা বলতে চাই না, আমরা এই কথা জানি যে আজকে কারা লুট করে ষড়যন্ত্র সমস্ত পাচার করে দিচ্ছে দেশের বাইরে, কারা হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায়
আপনার বাড়ি তৈরি করেছে, মালয়েশিয়াতে সেকেন্ড হাউস তৈরি করেছে, এটা আমরা সবাই দেশের সবাই জানি। পরিণতি এইটাই যে দেখবেন যে সেই সম্পদ আপনারা ভোগ করতে পারছেন না। আজকে বলা হয়েছে যে এই সম্পদগুলো সব বাজেয়াপ্ত করা। কি লজ্জা আমাদের যে আমাদের পুলিশ প্রধান, আমাদের র্যাব প্রধান, তাদেরকে আজকে একটা যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তাদেরকে নিষেধাজ্ঞা জারি করছে। কি কারণে? যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করেছো, তোমরা বেআইনি ভাবে মানুষকে হত্যা করতে সাহায্য করতে ভুল করেছো। সুতরাং এই জবাব তো জনগণকে দিতেই হবে। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই কথা বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একা নন, সমগ্র জাতি তার সঙ্গে আছে। কারণ তিনি হচ্ছেন সেই প্রতীক, যে প্রতীক হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তিনি হচ্ছে গণতন্ত্রের প্রতীক। সুতরাং সংকটটা, বিপদটা আজকে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নয়, এই বিপদ বিএনপির একা নয়, এই বিএনপির সমগ্র জাতি। কারণ তিনি একমাত্র যিনি এই দেশকে রক্ষা করতে পারেন, যিনি গণতন্ত্রকে রক্ষা করতে পারেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেন। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দল, এখানে যারা আছেন শুধু নয়, সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবেন। ছোটখাটো সমস্ত বিভেদ ভুলে গিয়ে যে কোথায় বাম ডান এসব দেখার দরকার নেই। গোটা জাতি তো আজকে ডুবছে। নজরুল ইসলামের সেই কথাটা মনে পড়ে, হিন্দু না মুসলিমরা জিজ্ঞাসা কোনজন, বলে সন্তান ডুবিছে সন্তান মন, সন্তান মার, তাই না? কি জানেন কে আছে কেউ বলতে পারেন? হিন্দুরা মুসলিমরা জিজ্ঞাসা কোনজন, ডুবিছে মানুষ সন্তান মরবা, ডুবিছে মানুষ সন্তান মরবা। আজকে কোন দল বাম ডান পূর্বশীল, আজকে আমরা ডুবে যাচ্ছি, কোন জাতি ডুবে যাচ্ছে। সেখানে আমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, জনগণকে উঠে দাঁড়ানোর জন্য কথা বলতে হবে, জনগণকে রাজপথে বেরিয়ে নিয়ে এসে আমাদেরকে সোচ্চার কণ্ঠে, জোর কণ্ঠে, এমনকি দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় ষড়যন্ত্রকে পরাজিত করতে হবে। দেশের যে বেগম খালেদা জিয়াকে তার সুচিকিৎসার জন্য বাইরে পাঠিয়ে চিকিৎসা করে আনতে হবে। আর আমাদের নেতা, যার দিকে আমরা কোনো জাতি তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের